আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সনদ তৈরি করছে ঐকমত্য কমিশন, যা যৌক্তিক তাই করা হবে বলে বৈঠকে বিএনপির অভিমত। সংস্কার ছাড়া নির্বাচন অতীতের মতো খারাপ হবে মনে করে জামায়াত, জাতির প্রত্যাশা পূরণ হলে ফেব্রুয়ারির আগেই হতে পারে মন্তব্য। বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ে 15 বছর পর বৈঠক, ব্যবসা বাণিজ্য ও প্রতিরক্ষা সহ সম্পর্কের সব খাতে গতি পাওয়ার আশা। টাইম ম্যাগাজিনের শীর্ষ 100 প্রভাবশালীর তালিকায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, গণতন্ত্রের পথে যাত্রায় নেতৃত্বের স্বীকৃতি। ইতিহাস বিকৃতি রোধে সম্মিলিতভাবে মুজিবনগর দিবস পালনের আহ্বান, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ক্ষতিগ্রস্ত অংশ পূর্ণ সংস্কারের ঘোষণা। এবং সচেতনতা ও বর্জ্য ব্যবস্থাপনার অভাবে হুমকিতে পর্যটন খাত, সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য বিশ্বে তুলে ধরতে উদ্যোগের তাগিদ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, সংস্কারের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সহযোগিতার উপর নির্ভর করছে নির্বাচনের সময়। রাজধানীর একটি হোটেলে দলের ইউরোপ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন করলে অতীতের মতো খারাপ নির্বাচন হবে। আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, ভোটের অধিকার নষ্ট করেছে। এই মুহূর্তে আওয়ামী লীগ জনগণকে গ্রহণ করবে কিনা সেটি বড় প্রশ্ন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ নিতে লন্ডনে সাক্ষাৎ করেছেন বলে জানান জামায়াতের আমির। সেখানে তাদের মধ্যে রাজনৈতিক বিষয়ে আলাপ হয়েছে বলেও জানান তিনি। বলেন, দলের নিবন্ধন নিয়ে ন্যায় বিচার পাবে জামায়াত। গুরুত্বপূর্ণ সংস্কারগুলো হতে হবে, সব সংস্কার নয়। সংস্কারে আমাদের 41টা পয়েন্ট আছে, আমরা 6টা পয়েন্টের উপরে মাত্র গুরুত্ব দিচ্ছি। এখন যে রাজনৈতিক দলগুলোর উপরেই এখন মূলত দায়িত্ব বর্তাচ্ছে। জনগণের চাহিদা, মিনিমাম চাহিদার আলোকে যে সংস্কার, সেই সংস্কারে আমরা কিভাবে কতটুকু সহযোগিতা করছি তার উপর নির্ভর করছে এই নির্বাচনের অনুষ্ঠান হওয়ার বিষয়টা। এটা এবং বিচার, এই দুইটা ব্যাপারে মানে সামান্য কোনো এদিক সেদিক করার কোনো সুযোগ নেই। এবং কেউ বলবে না যে আমরা বিচার চাই না, কেউ এটাও বলবে না আমরা সংস্কার চাই না। সবাই বলতেছে সংস্কার চাই। তাহলে এই গুরুত্বপূর্ণ জায়গায় তো আমাদেরকে অবশ্যই আন্তরিকতা নিয়ে এগিয়ে আসতে হবে এবং সহযোগিতা করতে হবে। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রায় 15 বছর পর দুই দেশের মধ্যে এই বৈঠক হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সকালে বৈঠকে যোগ দেন সফররত পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন। তাদের নেতৃত্বে এত বছরের কূটনৈতিক সম্পর্কের স্থবিরতা কেটে ব্যবসা বাণিজ্য, জনপরিসরে যোগাযোগ, প্রতিরক্ষা সহ সম্পর্কের সব খাতে গতি আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বিএনপির সঙ্গে বৈঠক শেষে ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, কমিশনের লক্ষ্য আলোচনার মাধ্যমে একটি সনদ তৈরি করা, যাতে দেশে একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রাতিষ্ঠানিক রূপ পায়। বিএনপি জানিয়েছে, এখন সুপারিশগুলোর দফাওয়ারি আলোচনা হচ্ছে। ঐকমত্যের ভিত্তিতে যা যৌক্তিক তাই করা হবে, প্রয়োজনে আরও আলোচনা হবে বলেও জানান বিএনপির নেতারা। রাহুল রায়ের রিপোর্ট। রাষ্ট্র সংস্কারে গঠিত ঐকমত্য কমিশন ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে। কমিশনের 166টি প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে নিজেদের মতামত তুলে ধরছে রাজনৈতিক দলগুলো। এর আগেও নিজেদের মতামত জানিয়েছে বিএনপি। তবে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বৃহস্পতিবার আরেক দফা সংস্কার নিয়ে আলোচনায় বসে দলটি। বৈঠকের আগে আলোচনা নিয়ে আসার কথা বলেন উভয় পক্ষই।
ইতিমধ্যেই বিভিন্ন বিষয়ে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে মতামতগুলোর ক্ষেত্রে ঐকমত্য সুস্পষ্ট, কিছু বিষয়ে ভিন্ন মত আছে, সেগুলো আমরা আলোচনা করব এবং আমরা আশা করি আমরা এক জায়গায় আসতে পারব। আমরা একত্রে সকলে মিলে জাতির যে আকাঙ্ক্ষা, যে একটি ঐকমত্য তৈরি করা, একটি দীর্ঘমেয়াদী স্থায়ী ভিত্তি দেয়া গণতন্ত্রকে, তার জন্য আমরা সকলে কাজ করছি। লড়াই সংগ্রাম বিভিন্নভাবে আমরা যুক্ত থেকেছি। সেই জায়গায় বিএনপি যে ভূমিকা পালন করেছে, সেই ভূমিকা তাদেরকে নিঃসন্দেহে এমন অবস্থানে দিয়েছে যে বাংলাদেশের মানুষ জানেন যে তারা কি ভূমিকা পালন করেছেন। দেশের আন্দোলনের রত সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে 31 দফা রাষ্ট্র সংস্কারের অনুমতি দিয়েছে এবং আমরা যে বলেছি যে এর যে ভালো প্রস্তাব কারো থাকলে আমরা সেটা সাদরে গ্রহণ করব এবং আমরা যে এই যে সংস্কার কমিশনের কাজ, আমরা এটাকে আমরা ওই দৃষ্টিকোণ থেকে নিয়েছি। পরে বৈঠক নিয়ে বিএনপির পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়। স্প্রেডশিটে সংক্ষিপ্ত হ্যাঁ না জবাব দেওয়ার জন্য যে কাগজগুলো আমাদের দেয়া হয়েছিল, তাতে করে অনেকটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, মিসলিড করা হয়েছে। আমরা বিস্তারিত প্রতিবেদন তখন জমা দেব বলেছিলাম, সেই দিনই আমরা একটা কনস্টিটিউশনের উপরে বিস্তারিত প্রতিবেদন আমরা জমা দিয়েছিলাম। এরপরে আমরা বিচার বিভাগ, প্রশাসন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কারের উপরে বিস্তারিত প্রতিবেদন আমরা জমা দিয়েছি। আমাদের দফাওয়ারি আলোচনা চলছে। আমরা সংবিধানের প্রস্তাবনা থেকে শুরু করে প্রজাতন্ত্র এবং রাষ্ট্রের মূলনীতি, তারপরে ফান্ডামেন্টাল রাইটস থেকে শুরু করে বাকিগুলো আমরা দফায় দফায় আলোচনা করব। প্রয়োজনে আজকে যদি সমাপ্ত না হয় আরও আলোচনা হবে। এখন আমরা সেই আলোচনা সমাপ্ত করিনি। আশা করি আমরা একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে আগাচ্ছি। সালাউদ্দিন আহমেদ বলেন, আলোচনার মাধ্যমে একটি যৌক্তিক জায়গায় পৌঁছাতে সব ধরনের সহযোগিতা করবে বিএনপি। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। 6 দফা দাবিতে আন্দোলনরত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে আলোচনা করতে সচিবালয়ে গেছেন। সেখানে বৈঠক করছেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব সহ অন্যান্য কর্মকর্তাদের সাথে। বেলা 12টার দিকে শুরু হওয়া বৈঠক এখনো চলছে। সেখানে আছেন রফিকুল বাশার, টেলিফোনে যোগাযোগ করছি তার সাথে। বাশার, ছাত্রদের দাবি দেওয়া নিয়ে কোনো সিদ্ধান্তের কথা জানতে পেরেছেন? ধন্যবাদ প্রিয়াঙ্কা। আপনি যেমনটি বলছিলেন যে দুপুর 12টার দিক থেকে বৈঠক শুরু হয়েছে, কিন্তু বৈঠকের মধ্যে কি হচ্ছে এটা এখনো আমরা কিছু জানতে পারিনি। এখানে অন্তত 18 জন শিক্ষার্থী এসেছেন, একজন অতিরিক্ত সচিব কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের, ওনার সাথে বৈঠক করছেন এবং প্রায় 2 ঘন্টা হতে চললো, কিন্তু বৈঠক এখনো চলছে। কখন নাগাদ বৈঠক শেষ হবে সেই বিষয়টি এখন আমরা জানতে পারিনি। সেটি জানতে পারলে আপনাদেরকে জানিয়ে দেবো। আপনারা জানেন যে জুনিয়র ইন্সপেক্টর পদে ও ক্রাফট ইন্সপেক্টরদের 30% প্রমোশন কোটা বাতিল করা সহ সব বিভাগীয় শহরে প্রকৌশলী বিশ্ববিদ্যালয় স্থাপন এবং দেশের কারিগরি সব পদে এই খাতের শিক্ষিত জনবল নিয়োগ দেওয়া সহ নানা বিষয়ে আলোচনা চলছে। এবং এই যে 18 জন প্রতিনিধি, 18 জন শিক্ষার্থী এসেছেন, তারা যে 6 দফা নিয়ে এসেছেন, সেই 6 দফা তারা মানলে এই আলোচনা হবে বলেই কিন্তু তারা তাদের আন্দোলন আপাতত সাময়িকভাবে স্থগিত করেছেন এবং তাদের যদি ফলপ্রসূ আলোচনা হয় তো তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা বাদ দেবে বলে জানিয়েছেন। এখন আমরা অপেক্ষা করছি যে বৈঠকের পরে নিশ্চয়ই আমাদেরকে তারা জানাবে বৈঠকে কি হলো, তখন আমরা পরবর্তী খবর আপনাদেরকে জানিয়ে দেব। প্রিয়াঙ্কা, ধন্যবাদ বাশার আপনাকে। আমরা পরবর্তীতে আরো জানবো আপনার কাছে। টাইম ম্যাগাজিনের 2025 সালের বিশ্বের 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ সাময়িকী টাইম ম্যাগাজিন এ তালিকা প্রকাশ করেছে। টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকের ভূমিকা, বিশ্বের বিভিন্ন প্রান্তে তার ক্ষুদ্র ঋণ মডেলের বিস্তার ও নারীর ক্ষমতায়নে অনন্য অবদান বিশেষভাবে তুলে ধরা হয়েছে। টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে অধ্যাপক ইউনূস সম্পর্কে বলা হয়েছে, গত বছর ছাত্র জনতার আন্দোলনের কারণে সরকারের পতনের পর জাতিকে গণতন্ত্রের পথে উত্তরণের জন্য এগিয়ে আসেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস।
মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক বলেন, যারা যুদ্ধ না করেও মুক্তিযোদ্ধার পরিচয়ের সুবিধা নিচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, বর্তমানে একাধিক মামলা আদালতে চলমান রয়েছে, সেগুলো নিষ্পত্তি শেষে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে সকালে মেহেরপুরের মুজিবনগরের বৈদ্যনাথ তলার আম্রকাননে ঐতিহাসিক মুজিবনগর দিবসের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সে সময় তিনি আরও বলেন, মুজিবনগরের ইতিহাস জাতির গর্ব, যা চিরকাল অম্লান থাকবে। ইতিহাস যেন কোনোভাবে বিকৃত না হয়, সেজন্য সম্মিলিতভাবে এই দিবস উদযাপন করতে হবে। তিনি বলেন, মুজিবনগর সরকারি সাংবিধানিকভাবে মুক্তিযুদ্ধ পরিচালনা করার পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সংযোগ স্থাপন করেছে। অনুষ্ঠানে উপদেষ্টা জানান, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের যে অংশগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো পূর্ণ সংস্কার করা হবে। এটা আমাদের অত্যন্ত গৌরব এবং বীরত্ব ব্যঞ্জক অধ্যায়। এইখানে যে প্রবাসী সরকার বলি, আমরা অস্থায়ী সরকার বলি, যে সরকারের শপথ গ্রহণ, এখানে এটা জাতির জন্য অনেক গৌরব উজ্জ্বল একটা অধ্যায়। এটা অমলিন থাক, আমরা চিরকাল যেন এই শ্রদ্ধা ভালোবাসায় সবাই যেন এটাকে বরণ করতে পারি, এটাকে উদযাপন করতে পারি। বিভিন্ন সময়ে রাজধানীতে চুরি, ছিনতাই ও হারিয়ে যাওয়া 250টিরও বেশি মোবাইল উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগ। নির্দিষ্ট ব্যক্তিদের কাছে মোবাইলগুলো ফিরিয়ে দেওয়ার সময় তেজগাঁও অপরাধ বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ইবনে মিজান জানান, মোবাইল উদ্ধারে আলাদা একটি টিম তৈরি করা হয়েছে। মোবাইল হারিয়ে গেলে দ্রুত ফেসবুক বা হোয়াটসঅ্যাপের পাসওয়ার্ড পরিবর্তন করে থানায় জিডি করার পরামর্শ দেন তিনি। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ভুক্তভোগীরা। এ পর্যন্ত গত 2 মাসে 375টি মোবাইল উদ্ধার করেছে তেজগাঁও বিভাগ। থানারই বিভিন্ন লেভেলের অফিসারদের নিয়ে তারা এই মোবাইল হারিয়ে গেলে তারা এই মোবাইল উদ্ধারের জন্য বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত দিয়ে সিডিআর কালেকশন করে এবং এই তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে মোবাইল উদ্ধারের জন্য তারা চেষ্টা করে এবং আমাদের এই টিমগুলি থানা ভিত্তিক কাজ করে। এই 1 মাসের মধ্যেই আমরা এই 251টি মোবাইল উদ্ধার করেছি। পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাস নিশ্চিত ও অবিলম্বে কলেজ হাসপাতাল চালু সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের কর্মসূচি শুরু করে তা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তারা। সুনামগঞ্জ সংবাদদাতার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে জাকিয়া আক্তারের রিপোর্ট। মঙ্গলবার সকাল 9টায় সুনামগঞ্জ মেডিকেল কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। বিক্ষোভ চলে বিকেল 5টা পর্যন্ত। বুধবার একই দাবিতে ক্লাস বর্জন করে মানববন্ধন করে শিক্ষার্থীরা। পরে সুনামগঞ্জ সিলেট মহাসড়কের 2 পাশে বাঁশ দিয়ে অবরোধ করে তারা। এতে সুনামগঞ্জ সিলেট মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। বেলা 11টায় প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেন শিক্ষার্থীরা। মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ অন্যান্যরা সে সময় উপস্থিত ছিলেন। সভায় জেলা প্রশাসকের মুঠোফোনে যুক্ত হন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান। আপনারা আপনাদের বিষয়গুলো ডিসি সাহেবকে দেন, উনি আমাদের কাছে পাঠান, যেগুলো বাস্তবায়নযোগ্য সেগুলো ইমিডিয়েট বাস্তবায়ন করার চেষ্টা। 16 জুনের মধ্যে আউটডোর এবং 16 ডিসেম্বরের মধ্যে হাসপাতালের সার্বিক কার্যক্রম চালুর দাবি শিক্ষার্থীদের। আজকের জন্য অবরোধ কর্মসূচি প্রত্যাহার করব। যতক্ষণ না পর্যন্ত আমরা অফিশিয়াল বিবৃতি পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চালিয়ে যাব। আমাদের যে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচি সেটা চলবে। দাবি আদায়ে প্রয়োজনীয় সব করা হবে জানিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাবার আহ্বান জানান জেলা প্রশাসক। টাইম ফ্রেম সহ আমাদের একটা স্মারকলিপি বিধান মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে শুরু করে স্বাস্থ্য উপদেষ্টার দপ্তর, যে এইটা করার জন্য দায়িত্বপ্রাপ্ত অথরিটি আছে তাদের প্রধানদের সাথে কথা বলে। শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক বলে মনে করেন কলেজের অধ্যক্ষ। সবাই মিলে যদি আমরা একটা সম্মিলিতভাবে একটা কমিটি করে তারপরে প্রোগ্রেস করতে থাকি এবং শর্ট টার্মে কি করতে পারি, তারপরে আবার 6 মাসের মধ্যে কি করতে পারি, আমরা একটা ম্যাপ যদি করতে পারি তাহলে মনে হয় এটা বাস্তবায়ন সম্ভব। দায়িত্বশীলদের এমন আশ্বাসে অবরোধ কর্মসূচি স্থগিত করলেও অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। জাকিয়া আক্তার, চ্যানেল আই।
বিশ্বজুড়ে অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ খাত পর্যটন শিল্প, যা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি দেশের সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্য বিশ্ব দরবারে তুলে ধরতে সহায়তা করে। তবে পর্যটকদের অসচেতনতা ও বর্জ্য ব্যবস্থাপনার অভাবে মারাত্মকভাবে দূষিত হচ্ছে দেশের পর্যটন কেন্দ্রগুলোর পরিবেশ প্রতিবেশ। এতে হুমকিতে পড়েছে দেশের পর্যটন শিল্প। পর্যটন ও দুর্বল ব্যবস্থাপনা নিয়ে আফরোজা হাসির ডেস্ক রিপোর্ট। অজানাকে জানা আর অদেখাকে দেখার অদম্য ইচ্ছা থেকেই পর্যটকরা ছুটে চলেন বন জঙ্গল কিংবা সাগর থেকে পাহাড়ে। অবকাশকালীন ভ্রমণের জন্য পর্যটকদের শীর্ষ পছন্দের তালিকায় রয়েছে কক্সবাজার। পাহাড়ি কন্যা, রাঙামাটি, সাজেক কিংবা বান্দরবানও রয়েছে এই তালিকায়। সিলেটের সারি নদী, লালাখাল, রাতারগুল ও সাদা পাথর যেন সর্বদা হাতছানি দেয় পর্যটকদের। তাই তো যে কোনো উৎসব কিংবা উপলক্ষে পর্যটকরা ছুটে যান দেশের এসব পর্যটন কেন্দ্রগুলোতে। তবে পর্যটকদের ছুঁড়ে ফেলা প্লাস্টিক বোতল, পলিথিন, খাবারের প্যাকেট সহ বিভিন্ন আবর্জনায় বর্জ্যের ভাগাড়ে পরিণত হচ্ছে পর্যটন কেন্দ্রগুলো। দুর্বল বর্জ্য ব্যবস্থাপনা পরিস্থিতিকে করেছে আরও সংকটময়। এতে একদিকে যেমন প্রাকৃতিক সৌন্দর্য হারিয়ে যাচ্ছে, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে পর্যটন শিল্প। পরিবেশের স্বাভাবিক ভারসাম্য রক্ষায় জনসচেতনতার পাশাপাশি পরিবেশ বান্ধব ভ্রমণের কোনো বিকল্প নেই। পরিবেশ বান্ধব ভ্রমণ জনপ্রিয় হলে পর্যটকরা প্রকৃতির সান্নিধ্যে অনাবিল আনন্দ উপভোগ করবেন, পাশাপাশি রক্ষা পাবে দেশের বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক সম্পদও। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। পর্যটন ও দুর্বল ব্যবস্থাপনা নিয়ে পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। অপরিকল্পিত দ্রুত নগরায়নে নগরে নির্মল বাতাস পাওয়া এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যা মোকাবেলায় কেউ কেউ নিজ ভবনের ছাদে নিচ্ছেন ছাদ কৃষির উদ্যোগ। ঢাকা কুড়িলের জোয়ার সাহারা এলাকায় 10 তলা ভবনের ছাদে এমন কৃষি চর্চায় নেমেছেন শাহেরাজ সিরাজি। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকা কুড়িল বিশ্ব রোড সংলগ্ন জনবসতি এলাকা জোয়ার সাহারা। এখানে 10 তলার উপরে 5000 বর্গফুট আয়তনে পরিকল্পিতভাবে ছাদ কৃষি করেছেন শাহেরাজ সিরাজি। সুবিস্তৃত এই ছাদে একদিকে উৎপাদন হচ্ছে নানা রকম ফল আর অন্যদিকে সবজি, আম, পেয়ারা, পেঁপে, কাঁচামরিচ, বড়ই, লেবু, সব কিছুই আছে। শাকসবজি সবই হয়, দাঁড়া শাক, তারপরে লাল শাক, বেগুন, কাঁচামরিচ, হ্যাঁ, এগুলো তো আমাদের আর কিনতে হয় না। কৃষির প্রতি গভীর টান থেকে আধুনিক সুরম্য ভবনেও রাখা হয়েছে দেশি মুরগি আর শৌখিন কবুতর পালনের উদ্যোগ। কবুতর আছে এখানে, দেশি মুরগি পালি ডিম খাওয়ার জন্য আর কি। এমনি মাঝে মাঝে আবার আম্মু বাচ্চাও ওটা থেকে বাচ্চা করে। এমন সবুজ স্বপ্ন শুধু উদ্যোক্তাকেই মানসিক প্রশান্তি দিচ্ছে না, নগরের প্রকৃতি সুরক্ষাতেও রাখছে ভূমিকা। ধোঁয়া, ধুলা আর দূষণে যখন দম বন্ধ হয়ে যায় এই নগরে, এক বিন্দু বিশুদ্ধ বাতাসের অভাবে নগরবাসী হয়ে যায় অতিষ্ঠ, তখন এই শাহেরাজ সিরাজিদের মতো ছাদ কৃষি উদ্যোক্তারাই সৃষ্টি করেছেন অনন্য অসাধারণ নজির। এই ছাদ কৃষিগুলো যদি আমরা সারা বাংলাদেশের শহর অঞ্চলে ছড়িয়ে দিতে পারি, নিঃসন্দেহে শহরের উত্তাপ অনেকটাই কমিয়ে আনা যাবে। শহর হবে আরো অনেক পরিবেশ বান্ধব। জোয়ার সাহারার সিরাজি সাহেবের ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। ফিরে এলাম বিরতির পর। গাজা ইসরায়েলি হামলায় আরও 35 জন নিহত হয়েছেন। বুধবার দক্ষিণ গাজার রাফা শহরে হেলিকপ্টার থেকে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনারা। শহরের বেশ কয়েকটি এলাকায় কমপক্ষে 23 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। গাজার শহর এবং উত্তরাঞ্চলীয় জেলাগুলোতে নতুন করে এই হামলা হয়েছে। শুধু গুলি নয়, আবাসন আল কাবিরা শহরের নিকটবর্তী খান ইউনুসে কামান হামলাও চালানো হয়েছে। মধ্য গাজার নুসিরাত শরণার্থী শিবিরের পাশাপাশি বুরেজ শিবিরেও আর্টিলারি হামলার খবর পাওয়া গেছে। জাতিসংঘ জানিয়েছে গত এক মাসে গাজায় 5 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। বত্রিশ বছর আগে রাজশাহীর মোহনপুরে মাত্র 14 কেজি পেঁয়াজ রোপণ করে বীজ উৎপাদন শুরু করেন হাফিজ উদ্দিন মৃধা। ধীরে ধীরে পেঁয়াজ বীজ উৎপাদনের পরিধি বাড়িয়ে আজ তিনি সফল। রাজশাহীর রিপোর্টার আবু সালেহ মোহাম্মদ ফাত্তাহ রিপোর্ট। প্রতি বছর কৃষকদের পেঁয়াজ বীজ ও বিনা সুদে ঋণ দেন হাফিজ উদ্দিন। চাষিদের উৎপাদিত পেঁয়াজ বীজ নিয়েও দুশ্চিন্তা করতে হয় না তাদের। হাফিজ উদ্দিনই নগদ টাকায় সেগুলো কিনে নেন। এইভাবে তিনি নিজের পাশাপাশি ভাগ্য বদলে দিয়েছেন কয়েকশো কৃষকের। ওনার মারফত দিয়ে আমরা বীজ নিয়ে এসে আমরা লাগাই জমিতে, আর সংরক্ষণ আমরা যতটুকু করা আমরা করি। ওনার কাছকার পেঁয়াজ যারা নিয়েছে তারাই ধরেন যে আমাদের এখানে মোটামুটি লাভজনক আর কি বীজ হয়েছে, ফলন হয়েছে। আমার লাগানোর পরিমাণ আছে 4.5 বিঘা, আর খরচ আমার 4.5 বিঘার উপরে প্রায় 6 লাখ খরচ হয়েছে। নতুন 6টি জাতের বীজ এসেছে এই চাষির হাত ধরে। তার বীজ বাজার এখন রাজশাহী, পাবনা, রাজবাড়ী, কুষ্টিয়া, ঝিনাইদহ সহ বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে। ধান, গম, জিরা বিভিন্ন ফসল গবেষণা প্রোডাক্ট চাষ করে যে লাভ হয় তা খুব একটা বেশি নাই, কিন্তু পেঁয়াজ বীজ চাষ করে অধিক লাভ সম্ভব। ভারতের পেঁয়াজ বীজ কিংবা বীজ নির্ভরতা কমানোর সময় এসেছে বলে জানান কৃষি সংশ্লিষ্টরা। এই বছর আমাদের ইউনিয়নে পেঁয়াজের চাষাবাদ বৃদ্ধি পেয়েছে এবং আমাদের এই গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নে পেঁয়াজ চাষের জন্য মাটিটা বেশ আদর্শ এবং এখানটায় পেঁয়াজ বীজ প্রতি বছরেই ভালো চাষাবাদ হয়। গত বছর হাফিজউদ্দিনের উৎপাদিত পেঁয়াজ বীজের পরিমাণ ছিল 29 মেট্রিক টন। এবারে তার লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছে 40 মেট্রিক টন। আমার মতো আরও যদি 10-20টা যদি ব্যবসায়ী থাকে, তাদেরকে যদি সরকারি সহায়তা বা সুযোগ সুবিধা দেওয়া যায়, তাহলে বাহিরের কোনো পেঁয়াজ, বাহিরের কোনো বীজ আমদানির আমাদের প্রয়োজন হবে না। হাফিজের 1 কেজি বীজ 33 থেকে 45% জমিতে ছিটানো যায়। 1 বিঘায় পেঁয়াজ উৎপাদন হয় 70 থেকে 80 মণ। আবু সালেহ মোহাম্মদ ফাত্তাহ, চ্যানেল আই, রাজশাহী। এবারে প্রকৃতি সংবাদ। ঘন ঘন ঝড়, জলোচ্ছ্বাস, বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উপকূলীয় জনপদ। বাড়ছে উদ্বাস্তুর সংখ্যাও। দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি হিসেবে জলবায়ু সহিষ্ণু টেকসই বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এতে নতুন জীবনের স্বপ্ন দেখছেন উপকূলবাসী। তবে উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণে বিশেষজ্ঞদের নিয়ে সম্মিলিতভাবে প্রকল্প বাস্তবায়নের তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। খুলনা প্রতিনিধি দানিয়েল সুজিত বোসের রিপোর্ট। সুন্দরবনের কোলঘাসা খুলনার উপকূলীয় অঞ্চল পাইকগাছা। গত বছরের আগস্ট মাসের বন্যায় ডুবে যায় এই উপজেলার 13টি গ্রাম। গৃহহীন হয়ে পড়ে কয়েক হাজার মানুষ। তাদের মধ্যে একজন আসিয়া খাতুন। একজনের দুটা পূরণ করা সম্ভব না। কেউ এসে 2 কোণ টিন দিলে, কেউ এসে 2টো বাঁশ দিলে, কেউ এসে 2টো খুঁটি দিলে, কেউ 2টো পলিথিন দিলে, কেউ একটা তাঁবু দিলে, এইভাবে ছিলাম আমরা। একই পরিস্থিতিতে পড়েন পার্শ্ববর্তী দাকুপ উপজেলার হাজারো মানুষ। 5টি ওয়ার্ডের মানুষের খুব দুঃখে 2-3 মাস অবদার বাদের উপরে ছিল। এখন এই জায়গায় বালির বস্তা দিতে হবে, আমাদের গাছ লাগাতে হবে, ভিতর দিয়ে বন লাগাতে হবে। এসব না দিলে তো এই রাস্তা থাকবে না। পানি শুনি যাতে না ওটা মাইকে বাড়ি ওরা তো সেইটাই চাচ্ছে। এমন পরিস্থিতিতে পানি উন্নয়ন বোর্ডের জলবায়ু সহিষ্ণু বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ আশার আলো দেখাচ্ছে উপকূলবাসীদের। পর্যাপ্ত ক্ষতি হয়েছে আমাদের, এই ভাঙনের থেকে রেহাই পেলে আমরা বাঁচব। এমন উদ্যোগ পরিবেশ সংরক্ষণ সহ জননিরাপত্তা নিশ্চিতে ইতিবাচক ভূমিকা রাখবে প্রত্যাশা পানি উন্নয়ন বোর্ডের। বর্ষার আগে আমাদের প্রস্তুতি আছে, যাতে যেসব জায়গায় বাঁধ দুর্বল আছে, যেখানে কাজ করার প্রয়োজন, আমরা সেখানে করে ফেলতেছি। প্রায় 30 কিলোমিটার মতো বেড়িবাঁধ আমরা চলমান রয়েছে আমাদের মেরামত কাজ, এবং সকলের ঐকাত্মিক প্রচেষ্টায় আমাদের এই দুর্যোগগুলো আমরা মোকাবেলা করতে সক্ষম হয়। তবে টেকসই বেড়িবাঁধ নির্মাণ নিশ্চিতে বিশেষজ্ঞদের পরামর্শে প্রকল্প বাস্তবায়ন জরুরি বলছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞদের নিয়ে সম্মিলিতভাবে একটা প্রজেক্ট প্ল্যান তৈরি করা, আমরা এই কাজগুলি করা অলরেডি হাতে নিয়েছি। ইনশাল্লাহ এই প্রজেক্ট হলে আমাদের সমস্যার সমাধান হবে। জীবন জীবিকা রক্ষায় দ্রুত জলবায়ু সহিষ্ণু বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প বাস্তবায়নের প্রত্যাশায় প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে বেঁচে থাকা উপকূলবাসীর। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সনদ তৈরি করেছে ঐকমত্য কমিশন, যা যৌক্তিক তাই করা হবে বলে বৈঠকে বিএনপির অভিমত। সংস্কার ছাড়া নির্বাচন অতীতের মতো খারাপ হবে মনে করে জামায়াত, জাতির প্রত্যাশা পূরণ হলে ফেব্রুয়ারির আগেই হতে পারে মন্তব্য। বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ে 15 বছর পর বৈঠক, ব্যবসা বাণিজ্য ও প্রতিরক্ষা সহ সম্পর্কের সব খাতে গতি পাওয়ার আশা। টাইম ম্যাগাজিনের শীর্ষ 100 প্রভাবশালীর তালিকায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, গণতন্ত্রের পথে যাত্রায় নেতৃত্বের স্বীকৃতি। ইতিহাস বিকৃতি রোধে সম্মিলিতভাবে মুজিবনগর দিবস পালনের আহ্বান, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ক্ষতিগ্রস্ত অংশ পূর্ণ সংস্কারের ঘোষণা। এবং সচেতনতা ও বর্জ্য ব্যবস্থাপনার অভাবে হুমকিতে পর্যটন খাত, সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য বিশ্বে তুলে ধরতে উদ্যোগের তাগিদ। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।